সালটা ২০২৬। যুক্তরাষ্ট্র আর ইরান বলা যায় একদম যুদ্ধের মুখোমুখি। চলুন এই কাল্পনিক কিন্তু সাংঘাতিক বিপজ্জনক সংকটটার একেবারে ভেতরে ঢুকে দেখি ঠিক কি ঘটেছিল আর কিভাবে এই পরিস্থিতিটা পুরো বিশ্বকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছিল। ৭ই এপ্রিল ২০২৬। ডোনাল্ড ট্রাম্পের এই একটা কথাই যেন সারা বিশ্বের নিঃশ্বাস আটকে দিয়েছিল। ভাবুন একবার, একটা পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান আর একটা দেশকে লিটারেলি মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন। কিন্তু পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হয়ে উঠল কিভাবে? এই চরম হুমকির পেছনের কারণটা বুঝতে হলে আমাদের কয়েকটা দিন পেছনে ফিরে তাকাতে হবে। দেখতে হবে কিভাবে উত্তেজনাটা একটু একটু করে বাড়ছিল আর কূটনীতির রাস্তাগুলো সব বন্ধ হয়ে আসছিল। তো ঘটনাটা হলো মার্চ মাসের শেষ দিক থেকে এপ্রিলের শুরু পর্যন্ত আমেরিকা ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একের পর এক ডেডলাইন দিয়ে যাচ্ছিল। কিন্তু ইরান না, তারা পাত্তাই দেয়নি। একটা, দুটো, তিনটে, চারটে ডেডলাইন পার হয়ে গেল। এরপর আসলো ফাইনাল আল্টিমেটাম, একেবারে সরাসরি হুমকি, ইরানের সভ্যতাকেই ধ্বংস করে দেওয়া হবে। সারা বিশ্ব তখন দম বন্ধ করে অপেক্ষা করছে একটা ভয়ানক কিছুর জন্য। আর ঠিক সেই মুহূর্তে ডেডলাইনের মাত্র ৯০ মিনিট আগে আসলো একটা অবিশ্বাস্য ঘোষণা, যুদ্ধবিরতি। তবে এই যে এত রাজনৈতিক খেলা, এর মাঝে আমরা যেন আসল মূল্যটা ভুলে না যাই। এই ৫০ দিনের যুদ্ধের মানবিক ক্ষতি ছিল অপরিসীম। এই সংখ্যাগুলো কিন্তু শুধু সংখ্যা নয়, এর প্রত্যেকটার পেছনে লুকিয়ে আছে হাজারো মানুষের কান্না আর ধ্বংসের এক একটা গল্প। যুদ্ধের প্রথম ৫০ দিনেই প্রাণ হারিয়েছে ৪,০০০-এরও বেশি মানুষ। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে সংঘাতের তীব্রতা ঠিক কতটা মারাত্মক ছিল। হতাহতের এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় যে এই যুদ্ধটা শুধু আমেরিকা আর ইরানের মধ্যে আটকে ছিল না। দেখুন, লেবানন আর ইরানে প্রায় সমান সংখ্যক মানুষ মারা গেছে। এটাই প্রমাণ করে যে এই সংঘাতের আগুন আসলে পুরো মধ্যপ্রাচ্যকেই নাড়িয়ে দিয়েছিল। তবে হতাহতের চেয়েও বড় আতঙ্ক ছিল পারমাণবিক বিপর্যয়ের। ইরানের বুশেহার আর নাতাঞ্জ, এই দুটো পারমাণবিক স্থাপনার খুব কাছে হামলা চালানো হয়েছিল। মানে একটা ছোট্ট ভুলই পারত চেরনোবিলের মতো এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে, যার তেজস্ক্রিয়তার প্রভাব থেকে যেত প্রজন্মের পর প্রজন্ম ধরে। বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা কাতারের প্রধানমন্ত্রীর কথাতেই পরিষ্কার। পারস্য উপসাগরের পানি যদি একবার দূষিত হয়ে যেত, তাহলে তার প্রভাব শুধু পরিবেশের উপর পড়ত না, পুরো অঞ্চলের অর্থনীতি আর মানুষের জীবনযাত্রাকে চিরদিনের জন্য বদলে দিত। যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যেই ৩ এপ্রিল ঘটল এক নাটকীয় ঘটনা। এমন একটা ঘটনা যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত, আর আকাশে আমেরিকার যে একছত্র আধিপত্যের ধারণা, সেটাকেই প্রশ্নের মুখে ফেলে দিল। ইরানের আকাশে গুলি করে নামানো হলো আমেরিকার একটা অত্যাধুনিক F-15E যুদ্ধবিমান, আর সঙ্গে সঙ্গে শুরু হলো এর ২ পাইলটকে উদ্ধারের এক রুদ্ধশ্বাস মিশন। এটা ছিল সময়ের বিরুদ্ধে এক অসম দৌড়। একদিকে ইরানি বাহিনী তাদের খুঁজছে, অন্যদিকে আমেরিকান স্পেশাল ফোর্সের দল ছুটে আসছে। মিশনটা ছিল এক কথায় বলতে গেলে অবিশ্বাস্য। একজন পাইলটকে তো দ্রুতই উদ্ধার করা গেল, কিন্তু দ্বিতীয়জন প্রায় ২৪ ঘণ্টা একটা পাহাড়ে লুকিয়েছিলেন। ভাবুন, একদিকে সিআইএ ভুল তথ্য ছড়িয়ে ইরানিদের অন্যদিকে পাঠাচ্ছে, আর অন্যদিকে মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডোরা শত্রুর সীমানার একেবারে ভেতরে ঢুকে পড়ছে পাইলটকে ফিরিয়ে আনতে। সবাই যখন প্রায় আশা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই রেডিওতে ভেসে এলো পাইলটের পাঠানো মাত্র ৩টে শব্দ, আর এই বার্তাটাই পুরো মিশনের মোড় ঘুরিয়ে দিল। এটা নিশ্চিত করল যে তিনি বেঁচে আছেন এবং উদ্ধার অভিযান এবার পুরো দমে শুরু করা যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়ী ঘোষণার পেছনেও কিন্তু একটা অন্য গল্প আছে। হ্যাঁ, পাইলটকে উদ্ধার করা গিয়েছিল, এটা সত্যি, কিন্তু তার জন্য আমেরিকাকে বেশ চড়া মূল্য দিতে হয়েছে। একটা বিমান ক্র্যাশ করেছে, বেশ কয়েকটা হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উদ্ধার অভিযান এটাই প্রমাণ করে যে যুদ্ধটা আমেরিকার জন্য মোটেও সহজ ছিল না। যুদ্ধক্ষেত্রে যখন এমন শ্বাসরুদ্ধকর নাটক চলছে, পর্দার আড়ালে তখন কিন্তু চলছিল আরেকটা খেলা, কূটনীতির খেলা। বিশ্ব যখন একটা সর্বাত্মক যুদ্ধের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই শুরু হয়েছিল শান্তির জন্য এক মরিয়া দৌড়ঝাঁপ। আর এই দৌড়ে সবচেয়ে অবাক করা ভূমিকাটা নিল পাকিস্তান। সত্যি বলতে কেউ ভাবতেও পারেনি যে তাদের সেনাপ্রধানের মধ্যস্থতায় আমেরিকা আর ইরানের মধ্যে ২ সপ্তাহের একটা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এই খবরটা পুরো বিশ্বকে একটা সাময়িক স্বস্তি দিয়েছিল। কিন্তু এই শান্তি ছিল খুবই ঠুনকো। যুদ্ধবিরতির ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে বসল, যেখানে প্রায় ৩০০ মানুষ মারা যায়। এই একটা ঘটনাতেই পুরো চুক্তিটা প্রায় ভেস্তে যাওয়ার জোগাড়। আর এটা স্পষ্ট হয়ে গেল যে এই সংকটে আরও অনেক পক্ষ জড়িত আছে। শেষমেশ ইসলামাবাদের টানা ২১ ঘণ্টা ধরে যে শান্তি আলোচনা চলছিল, সেটাও ভেসে গেল।
কারণটা ছিল একটাই, পারমাণবিক কর্মসূচি। দেখুন, আমেরিকা চাইছিল ইরান অন্তত ২০ বছরের জন্য তাদের সব পারমাণবিক কার্যকলাপ বন্ধ করে দিক। অন্যদিকে ইরানের প্রস্তাব ছিল মাত্র ৫ বছরের। ব্যাস, এই একটা পয়েন্টে এসে পুরো আলোচনাটা আটকে গেল। কূটনীতি যখন ব্যর্থ হল তখন যুদ্ধটা মোড় নিল অর্থনীতির দিকে। আর এই অর্থনৈতিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে ছিল হরমুজ প্রণালী, সারা বিশ্বের তেল সরবরাহের সবচাইতে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। আমেরিকা তখন ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু করে দিল। ফলে তৈরি হলো এক অদ্ভুত পরিস্থিতি, যেটাকে বলা হচ্ছে ডাবল ব্লকেড। মানে একদিকে ইরান প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে রেখেছে, আবার অন্যদিকে আমেরিকা ইরানের বন্দরে কোনো জাহাজকে ঢুকতেও দিচ্ছে না, বেরোতেও দিচ্ছে না। হঠাৎ করেই ১৭ এপ্রিল ইরান একটা ঘোষণা দিয়ে সবাইকে একদম চমকে দিল। তারা জানালো হরমুজ প্রণালী নাকি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হয়েছে। এই খবরে বিশ্ববাজারে তেলের দামও কমে এলো। মনে হচ্ছিল সংকটটা হয়তো এবার কেটে যাচ্ছে। কিন্তু সেই আশাটা ছিল খুবই ক্ষণস্থায়ী। ঠিক তার পরের দিনই ১৮ এপ্রিল ইরান তাদের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেল। তারা শুধু প্রণালী বন্ধের ঘোষণাই দিল না, বরং কয়েকটি কার্গো জাহাজের উপর গুলিও চালিয়ে বসল। এই নাটকীয় পট পরিবর্তন বুঝিয়ে দিল যে পরিস্থিতি কতটা অনিশ্চিত আর ঠুনগো। ২ সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছিল, কিন্তু কোনো স্থায়ী সমাধান তখনও চোখের দেখা মিলছিল না। পরিস্থিতি ছিল এক কথায় চরম অনিশ্চিত, আর সারা বিশ্ব তাকিয়েছিল পরবর্তী পদক্ষেপের দিকে। যদিও ইসরায়েল আর লেবাননের মধ্যে একটা আলাদা ১০ দিনের যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনেছিল, কিন্তু মূল সংকট মানে আমেরিকা আর ইরানের মধ্যকার উত্তেজনা একটুও কমেনি। ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে আসছিল, আর সবার মাথার ওপর ঝুলছিল এক ভয়াবহ সর্বাত্মক যুদ্ধের খাড়া। এই পুরো ঘটনা প্রবাহটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, ধরা যাক আমেরিকা আর ইরান কোনোভাবে একটা চুক্তিতে পৌঁছেও গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, ইসরায়েল কি সেই চুক্তি মেনে নেবে? কারণ মধ্যপ্রাচ্যের এই জটিল খেলায় খেলোয়াড় তো শুধু দুজন নয়,